আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমার বিয়ে, অথচ আমি মেয়েকে দেখিনি। কারণ মা বাবার মুখে শুনেছি মেয়ে নাকি কালো। তাই আর দেখার ইচ্ছে হলো না। বিয়ের দিনও ভালো করে দেখিনি, কিন্তু বাসর রাতে দেখে আমি সত্যিই অবাক। ভাবতে পারিনি আমার ভাগ্যে এমন মেয়ে ছিল। বাধ্য হয়ে যা করলাম, তার জন্য হয়তো সে প্রস্তুত ছিল না। এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ মুরাদ চৌধুরী। ফ্যামিলিতে মা, বাবা আর আমি আছি। আমার বাবা হানিফ চৌধুরী একজন বিজনেসম্যান। ধন দৌলত আভিজাত্যের কোনো কিছুর অভাব নেই, কিন্তু সবসময় নিজেকে সাধারণ মানুষের মতো রাখতে চান। আমিও আমার বাবার বিপরীত হইনি। আমার বাবা আমাকে তার মতো করেই মানুষ করেছে। এখন বাবার বিজনেস আমি দেখাশোনা করি। দেখতে হ্যান্ডসাম, গায়ের রং ফর্সা, বলিষ্ঠ দেহধারী এক যুবক আমি। যে কোনো মেয়ের চোখ আটকে যায় আমাকে দেখলে, কিন্তু আমি এসবের ধার ধারি না। তবে কয়েক বছর আগে থেকে আলেমদের সাথে উঠা বসা শুরু করি। 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, হাদিসের সম্পর্কে জানা, সবকিছুতে আমার আগ্রহ আছে। সেই অনুযায়ী আমি আলেমদের মতোই চলি। তবে আমি পড়াশোনা কমপ্লিট করেছি কলেজ ইউনিভার্সিটিতে। আমার খুব ইচ্ছে একজন মাদ্রাসা পড়ুয়া আমি বিয়ে করব, আর বাকিটা আল্লাহর ইচ্ছে। একদিন মা বাবা ডেকে কাছে বসায়। তারপর বাবা বলে, মুরাদ, আমি তোমার বিয়ের কথা ভাবছি, তোমার কি মতামত? আমি বললাম, বাবা, আমাকে নিয়ে আপনি যা ভাববেন তাতে আমি সম্মতি জানাবো। বাবা বলে, বেশ, আমি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি। আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। তবে মেয়ে দেখতে কালো, কলেজে পড়ে, এমনিতে অনেক ভালো। এই কথা শুনে আমি একটু আপসেট হয়ে পড়লাম। আমার ইচ্ছা মাদ্রাসার মেয়ে বিয়ে করব, কলেজের মেয়ে নয়, কারণ কলেজের মেয়েদের লজ্জা শরম থাকে না। তাও আবার বলছে মেয়ে কালো। মনে মনে এসবই ভাবছি। আমাকে চুপ দেখে বাবা বলে, কি হলো, এত কি ভাবছো? আমি বললাম, বাবা, আমি আলেম মেয়ে বিয়ে করতে চাই। আর তাছাড়া তুমি বলছো মেয়ে কালো, কিন্তু বাবা, আমি কালো মেয়ে বিয়ে করব না। বাবা বলে, মেয়েটা কালো হলেও অনেক ভালো, কলেজে পড়লেও কোনো আলেম মেয়েদের থেকে কম না। গায়ের রং কি আসে যায়, মানুষের রূপ যৌবন সারা জীবন থাকে না। আজ আছে তো কাল নেই। যে মানুষটা তোমার সাথে থাকবে সে ভালো হলেই হলো। আমি বললাম, কিন্তু বাবা। আমার কথা শেষ না হতে দিয়েই বাবা বলে, আর কোনো কিন্তু নয়, আমি মেয়ের বাবাকে কথা দিয়ে এসেছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। মা বাবাকে কষ্ট দিতে চাইনি, তাই বিয়েতে রাজি হয়ে গেলাম। ভাগ্যে যা আছে দেখা যাবে। ওইদিকে মেয়ের মা মেয়েকে বলছে বিয়ের কথা। মেয়ে বলে, আমি এখন বিয়ে করতে চাই না, আরও পড়াশোনা করতে চাই। মা বলে, আমি জানি তুই আরও পড়তে চাস, কিন্তু মা, তোর বাবার শরীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজ আছে তো কাল নেই, আর তেমন ভালো কোনো সম্বন্ধও আসছে না। মেয়ে বলে, ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু মা, আমি আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে। মা বলে, খোঁজ তো আর কম করা হলো না। যেই শুনে তুই কালো, সেই বিয়ে করতে না করে দেয়। বল তিশা, আমি কি করব? তুই না করিস না এই বিয়েতে, কেঁদে কেঁদে বলে। তিশা বলে, ঠিক আছে মা, কিন্তু মা, ছেলেরা তো অনেক বড় লোক, সে কি আমার মতো কালো মেয়েকে বিয়ে করবে? মা বলে, ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে, আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে। এরপর বাবা মায়ের কথা চিন্তা করে তিশা আর অমত করল না। এতক্ষণ যেই মেয়ের বিয়ের কথা চলছে তার নাম তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। কলেজে পড়লেও দিলদার মেয়ে, কলেজে কখনো বেপর্দা হয়ে যায়নি। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাবা হার্টের রোগী, এর আগেও একবার ব্রেন স্ট্রোক করেছিল। তিশার অনেক ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু সে কালো বলে কেউ বিয়ে করতে চায় না। কালো হলেও তিশার চেহারা অনেক মায়াবী। বড় পাপড়ির বিশিষ্ট টানা টানা চোখ, ঘন কালো লম্বা লম্বা চোখ তার চেহারাকে আরও আকর্ষণীয় করেছে। কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়েদের প্রতি, তাই তিশাকে প্রথম দেখাতেই কেউ পছন্দ করে না। অথচ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, বিয়ের ক্ষেত্রে দিলদারিকে প্রাধান্য দিতে বলেছেন, কিন্তু আমাদের সমাজে মেয়েদের সৌন্দর্যকেই প্রাধান্য দিচ্ছে। যাই হোক, দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমার বিয়ে, সবকিছুর আয়োজন চলছে। একটু পর বরযাত্রা নিয়ে গেলাম তিশাদের বাড়িতে। আমাদের নিয়ে যাওয়া প্রসাধনী দিয়ে তিশাকে সাজানো হলো। আমার কথা অনুযায়ী তিশাকে বোরকা পরানো হলো। এর মধ্যে তিশার বেস্ট ফ্রেন্ড রাইসা চলে এসেছে, হাতে অনেকগুলো বই আর একটা নীল ডায়েরি। তিশা বলে, কিরে, এত দেরি করলি কেন? রাইসা বলে, ইস, একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করিস না। তিশা বলে, এতগুলো বই? রাইসা বলে, তোর জন্য নিয়ে আসলাম। এই বইগুলো অনেক ভালো। দাম্পত্য জীবন সুখী করার জন্য ইসলামিকভাবে অনেক ভালো ভালো টিপস দেওয়া আছে। তিশা বলে, বাহ, খুব খুশি হলাম। রাইসা বলে, আমি তো জানি আমার ফ্রেন্ড বই পড়তে খুব ভালোবাসে। আর শোন, এই যে এই নীল ডায়েরি, শুধু তোর জন্য। ডায়েরি লিখতে ভালোবাসিস, তাই অনেক খুঁজে কিনলাম। তিশা বলে, মাশাআল্লাহ, এর আগের গোলাপি ডায়েরির থেকেও এটা বেশি সুন্দর। রাইসা বলে, এই ডায়েরিতে আজ থেকে লেখা শুরু করবি, বিয়ের পর লেখার জন্য এটা দিলাম। অন্যগুলোতে লিখলেও এই ডায়েরিতে শুধু বিয়ের পরের দাম্পত্য জীবনের কথাগুলো লিখবি, এটা আমার আবদার। তিশা মুচকি হেসে বলে, ঠিক আছে। তারপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এখন তিশার বিদায়ের পালা। তাই বাহিরে আসে, কিন্তু আমাকে চিনতে পারেনি। এর আগে আমাকে কোনোদিন দেখেনি। রাইসা আমাকে চিনিয়ে দেয়। তিশা তো আমাকে দেখে আকাশ থেকে পড়লো। মনে মনে বলে, মাশাআল্লাহ, এত সুন্দর ছেলে, তাও আবার জুব্বা পরেছে, সাথে পাগড়িও আছে, আলহামদুলিল্লাহ। আমি তো এমনই একজন চেয়েছিলাম, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কলেজে পড়া ছেলে হলেও সুন্নতির লেবাস,
আমাকে প্রথম দেখাতেই তিশার ভালো লেগে গেছে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন। আমি কি তার মতো কালো মেয়েকে মেনে নেব? তারপরে সবাইকে বিদায় জানিয়ে তিশাকে নিয়ে নিজের বাড়িতে এলাম। পুরোটা রাস্তায় মেয়েটা কান্না করতে করতে এসেছে। শত হলেও মা বাবাকে ছেড়ে আসছে। খারাপ তো লাগারই কথা। আমার পাশে বসে কান্না করা সত্ত্বেও আমি কিছু বলতে পারিনি, কারণ আমি এর আগে কখনো কোনো মেয়ের পাশে বসিনি, কোনো মেয়ের সাথে ফ্রেন্ডলিভাবে কথাও বলিনি। তাই চুপচাপ থাকাটাকেই শ্রেয় মনে করলাম। বাড়িতে এসে তৃষাকে সবাই একটা রুমে নিয়ে বসালো। একটু পর সবার মুখে গুঞ্জনা শুনলাম, মুরাদ কি দেখে এই মেয়েটাকে বিয়ে করলো, মেয়েটা তো কালো, আরও নানান ধরনের কথা। এসব শুনে আমার খুব খারাপ লাগলো। শেষমেশ গুঞ্জনার পাত্র হয়ে গেলাম। তারপরও কিছু বললাম না কাউকে। আমার কোনো ইচ্ছেই ছিল না আজ বাসর রাত করার, কিন্তু সবার পরিকল্পনা আজ আমাদের বাসর ঘরে দেবে। দেখতে দেখতে রাত অনেক হলো। তিশাকে বাসর ঘরে দেওয়া হলো, কিন্তু আমি ছাদে দাঁড়িয়ে আছি। এদিকে তিশা ভাবছে রাত 12টা বেজে গেছে, এখনো মুরাদ আসছে না কেন? কি হলো কি জানি, একা একা এভাবে থাকতে আর ভালো লাগছে না। হঠাৎ দরজায় টোকা দিয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম, আসতে পারি? তিশা বলে, ওয়ালাইকুম সালাম, জি অবশ্যই। মনের সব সংকোচ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। তিশা বিছানায় বসে আছে, চারিদিকে ফুল, তার মাঝে লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, আজ সেই দিন চলে আসলো। কিন্তু আগের মতো সেই ফিলিংস কাজ করছে না। রুমের মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম। এর আগে কোনো মেয়ের কাছে যাইনি, আজকে যাব, তাও আবার মনের বিরুদ্ধে গিয়ে। সবাই যেভাবে তিশার চেহারার দুর্নাম করলো, না জানি ও দেখতে কেমন, এই ভেবে বিছানায় বসে পড়লাম। দুজন অনেক সময় চুপচাপ বসে আছি। অনেক সংকোচ কাটিয়ে ওর সাথে কথা শুরু করলাম। আমি বললাম, রাতে খেতে কোনো সমস্যা হয়নি তো? তিশা বলে, না কোনো সমস্যা হয়নি। আমি বললাম, বাবা মায়ের সাথে কথা বলেছো এখানে এসে? তিশা বলে, জি বলেছি, আম্মুর মোবাইল থেকে কথা হয়েছে। এবার বললাম আসল কথা, আমি কি তোমার মুখ দেখতে পারি? তিশা বলে, এখন থেকে আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে, তুমি অবশ্যই দেখতে পারো। আমি মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। তিশা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে। ও দেখতে সত্যিই অনেক কালো। এত কালো মেয়ে আমি বিয়ে করলাম? এসব ভেবে মন খারাপ হয়ে গেল, কিন্তু ওর চেহারা একটা মায়া আছে। আমি বলি, আচ্ছা চলো আমরা 2 রাকাত নামাজ পড়ি। তিশা বলে, আমার অজু আছে। আমি বললাম, আচ্ছা তাহলে আসো নামাজ শেষ করি। তারপর দুজন একসাথে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে চলে আসলাম। অজানা একটা অবহেলা কাজ করছে মনে। তারপরে তিশাকে আজ রাতে কোনো কিছু বুঝতে দিতে চাইনি। ওর সাথে রাগারাগিও করতে পারছি না, কারণ মা বাবার ইচ্ছেতে বিয়ে করেছি। আবার রুমে গেলাম, আলমারি খুলে তিশাকে বললাম, তিশা এদিকে আসো। তিশা এসে বলে, জি বলো। আমি বললাম, এটা নাও, এটা তোমার। তিশা বলে, এটা কি? আমি বললাম, খুলে দেখো। তিশা প্যাকেট খুলে দেখে অনেকগুলো চুড়ি, কানের দুল আর পায়ের তোড়া। ওর মুখ দেখে বুঝতে পারি খুব খুশি হয়েছে। তিশা বলে, এত কিছু আমার জন্য? অনেক সুন্দর লাগছে এগুলো, আমার অনেক পছন্দ হয়েছে। আমি বললাম, আমি এগুলো 1 বছর আগে কিনেছিলাম, ভেবেছিলাম যাকে বিয়ে করব তাকে দেব, তাই তোমাকে দিলাম। তিশা বলে, আমার অনেক পছন্দ হয়েছে এগুলো। আমি বললাম, অনেক রাত হয়েছে আর আমি অনেক ক্লান্ত, এখন ঘুমিয়ে যাব, তুমিও ঘুমিয়ে যাও। তিশা বলে, তুমি যা বলবে তাই হবে। মনে অনেক অবহেলা কাজ করছে, তাই তিশাকে মিথ্যে বলতে বাধ্য হলাম। ক্লান্ত হওয়ার অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেলাম। তিশা মনে মনে ভেবেছে সত্যি আমি ক্লান্ত, তাই সে আমার পাওয়া উপহার নিয়ে খুশি মনে শুয়ে পড়ে। এভাবে বিয়ে 7 দিন হয়ে গেছে। এই কয়দিন আমি তিশার সাথে খুব একটা ভালো করে কথা বলিনি। কোনো কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দেই, নিজ থেকে কোনো কথা বলি না। হয়তো এতদিনে ব্যাপারটা তিশা লক্ষ্য করেছে। সে ভাবছে, আমি কালো বলে কি মুরাদ আমার সাথে কথা বলে না? ও তো সবার সাথে হাসি মুখে কথা বলে, তাহলে আমার সাথে কথা বলে না কেন? আজ আমি নিজেই সাহস করে জিজ্ঞাসা করব। রাতে বাসায় আসুক। রাত 9টায় আমি বাসায় আসি। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ল্যাপটপ নিয়ে বসি। কিছুক্ষণ পর তিশা রুমে এসে আমাকে বলে, একটা কথা বলতে চাই, তুমি কি ব্যস্ত আছো? আমি বললাম, না বলো। তিশা বলে, আমি এই কদিন লক্ষ্য করেছি তুমি আমাকে এড়িয়ে চলো, ঠিকমতো কথাও বলো না। আমি কি কোনো ভুল কাজ করেছি যার জন্য তুমি এমন করছো? আমি বললাম, না করনি। তিশা বলে, তাহলে আমার সাথে এমন করছো কেন? আমি বললাম, জানতে চাও? তিশা বলে, জি জানতে চাই। আমি বললাম, বাইরে অনেক সুন্দর চাঁদের আলো, চলো বারান্দায়, বাহিরে বসে বলি। তিশা বলে, ঠিক আছে। দুজন বারান্দায় চলে গেলাম। তিশার মনে অজানা ভয় কাজ করছে, না জানি কি বলবো আমি। পূর্ণিমা রাত, আকাশে মিটিমিটি তারা জ্বলছে। পাশের বাগান থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে, হালকা হালকা বাতাস বইছে। বিয়ের পর জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর স্বপ্ন কে না দেখে? তিশাও দেখেছিল, আর সেটা হলো। তবুও মনের মধ্যে অজানা কোনো ভয় কাজ করছে। আমি কিসের জন্য এমন করি, কি জানি কি বলে বসি। দুজনেই চুপচাপ। অবশেষে আমি নীরবতা ভেঙে কথা বললাম, তুমি কলেজে ক্লাস শুরু করবে কবে থেকে? তিশা বলে, তুমি এখনো ক্লাস করার অনুমতি দাওনি। অনুমতি দিলে কিছুদিন পর থেকেই শুরু করব। আমি বললাম, কিছুদিন পর থেকে ক্লাস করা শুরু করো। তিশা বলে, বিয়ের সময় আব্বু যদি পড়াশোনার কথা বলে না দিত, তাহলে কি আমাকে পড়াতেন? আমি বললাম, তুমি চাইলে আমি নিশ্চয়ই অনুমতি দিতাম। তিশা বলে, আচ্ছা যাই হোক, এখন তুমি বলো কেন আমার সাথে এমন করছো? আমি বললাম, এসব শুনলে তুমিও হয়তো বা মনে কষ্ট পাবে, তবুও যখন জানতে চাচ্ছ তখন বলবো, কিন্তু আমার সত্য আছে।
তিশা বলে, কি শর্ত? আমি বললাম, তুমি কিন্তু বাবা মাকে এসব কথা বলতে পারবে না। তিশা বলে, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তুমি তো জানো আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু আমার মন মানসিকতা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। আমি আলেমদের সাথে উঠা বসা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে আমি মুখে দাঁড়িয়েও রেখেছি। আমার খুব ইচ্ছে ছিল আলেম মেয়েকে বিয়ে করার, একটু উজ্জ্বল বর্ণের। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু একজন মনের মানুষের অভাব ছিল। বাড়িতে বিয়ের কথা বললে তোমার কথা আব্বু বলেছিল, কিন্তু তোমার সাথে বিয়েতে আমার কোনো মত ছিল না। কি হলো, কি ভাবছো? তিশা বলে, কই কিছু না তো, তোমার কথা শুনছি। তারপর? আমি বললাম, আব্বুকে বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তোমার সাথে বিয়ে এক প্রকার জোর করেই দিল। আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু যা সত্যি তাই বলে দিলাম। তিশার বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদছে না। আমার কথা শুনে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিমেষে ওর স্বপ্ন সব ঘুরিয়ে তছনছ হয়ে গেল। ওর খুব কষ্ট হচ্ছে, সেটা চাঁদের আলোতে ওর মুখ দেখেই বুঝতে পারছি। আমি তো চাই ও আমাকে ছেড়ে চলে যাক, তাহলে আমি আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে পারবো। মা বাবাকে সম্মান করি বলে নিজে থেকে কিছু করতে পারছি না। তিশা বলে, কিন্তু আমার কি দোষ? আপনি কি আমাকে মেনে নেবেন না কোনোদিন? আমি বললাম, এই বিষয়ে তুমি ভেবে দেখো। আমি তোমাকে সব জানিয়ে দিলাম। যদি এর পরেও আমার খারাপ ব্যবহার সহ করে থাকতে পারো তো থাকো, আমার কিছুই বলার নেই। এই বলে আমি রুমে চলে গেলাম। সে আগের মতো ল্যাপটপ নিয়ে বসি, আর তিশা এখনো বারান্দাতে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে কি করবে এখন? আমাকে ছেড়ে চলে যাবে বা থাকবে তাই ভাবছে। আমরা দুজন এক বিছানায় থাকি, তবে মাঝখানে বালিশ দিয়ে। তিশা কিছুক্ষণ পর রুমে এসে শুয়ে পড়ল। আমি অনুভব করতে পারছি ও কাঁদছে। সান্ত্বনা দেওয়ার প্রয়োজন বোধ মনে করলাম না। ওর চোখের পানি কেন? ও যদি এখান থেকে চলেও যায় তাতেও আমার কোনো মায়া হবে না। এভাবে চলতে থাকে দিন। আমি তিশাকে আরও অবহেলা করতে থাকি। কথায় কথায় রাগারাগি করা, নিজের ইচ্ছে কথা না বলা, রাত ছাড়া আমার রুমে প্রবেশ করতে না দেয়া, ইত্যাদি ইত্যাদি। কয়েকদিন ধরে কলেজে যাওয়া শুরু করেছে তিশা। ওর বান্ধবী সাইমার সাথে দেখা হয়। দুই বান্ধবী বসে আড্ডা দিচ্ছে। সাইমা জিজ্ঞাসা করে, কিরে, কেমন চলছে তোর সংসার? তিশা বলে, আর সংসার? মনে হচ্ছে আমার সংসারটা টিকবে না রে। রাইসা অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? তিশা সবকিছু বিস্তারিতভাবে রাইসাকে খুলে বলে। রাইসা বলে, এভাবে ভেঙে পড়লে চলবে না। তিশা কান্না করতে করতে বলে, তাহলে আমি কি করব? মুরাদ আমাকে পছন্দ করে না, বউ হিসেবে গ্রহণ করবে না, সে মুখের উপর বলেই দিয়েছে। আমার সাথে ভালো করে কথা বলে না, আমার দিকে একটু ফিরে তাকায়ও না। তাহলে তুই বল, কি করে সংসার করি ওর সাথে? রাইসা বলে, তোকে মন শক্ত করতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। মুরাদ তোর সাথে কথা না বলো, তুই তো বলতে পারিস ও তোর দিকে না তাকাক। তুই তো তাকাতে পারিস। তুই বাধ্য করবি তোর দিকে তাকাতে, বাধ্য করবি তোর সাথে কথা বলতে। কারণ ও তোর স্বামী, তুই ওর স্ত্রী, তোর সম্পূর্ণ অধিকার আছে ওর উপর। ও তোকে অধিকার দিতে চাইছে না, তুই জোর করে আদায় করবি। তার জন্য যা ইচ্ছে তাই করতে পারিস। আমি তোকে কিছু বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী কাজ করবি। তারপর রাইসা তিশার কানে কানে কিছু বুদ্ধি শিখিয়ে দিল। সব শুনে তিশা বিদায় নিয়ে খুশি মনে বাড়িতে এলো। সে বাড়িতে এসে মনে মনে ভাবছে, আহা কি মজা, মাথায় এখন শুধু দুষ্টু বুদ্ধি আসছে। আজ রাতেই দুষ্টুমি শুরু করব। মুরাদ কথা না বললে কি হবে, আমি জোর করেই কথা বলবো। রাতে একসাথে খাওয়া দাওয়া করছি। তিশা আমার দিকে 3বার তাকালো, কিন্তু আমি একবারও তাকাইনি। তিশা মনে মনে বলে, না তাকালেও সমস্যা নেই। আজ রাত থেকে আমার মিশন শুরু। এখন থেকে আমি জোর করে কথা বলবো। খাবার শেষ করে রুমে গেলাম, আর তিশা পড়ার রুমে গেল। হঠাৎ করে আমি ডাকলাম। দ্রুত তিশা এসে বলে, কি হয়েছে? আমি ধমকে সুরে বললাম, বিছানা ঠিক করে রাখতে পারো না? তিশা বলে, এখন দিচ্ছি। আমি জানি এটা ও ইচ্ছা করেই করেছে। বিছানা ঠিক করতে করতে বলে, তোমাকে একটা কথা বলতে পারি? আমি বললাম, বলো। তিশা বলে, তুমি তো আমাকে পছন্দ করো না, আবার ছেড়েও দেবে না। আমি যদি তোমার মনের মতো হতে পারি, শুধু চেহারা বাদে, তাহলে কি আমাকে মেনে নেবে? আমি বললাম, আমার মনের মতো? তিশা বলে, জি, তোমার মনের মতো হতে চাই। তুমি যেভাবে আমাকে চাও আমি সেভাবেই হতে চাই। আমি বললাম, ঠিক আছে, তুমি যদি আমার মনের মতো হতে পারো তাহলে আমি ভেবে দেখতে পারি। তিশা বল, আমাকে কতদিন টাইম দেবে? আমি বললাম, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, কারণ বাবা পছন্দ করে এনেছে। তুমি যেদিন আমার মনের মতো হতে পারবে সেই দিন আমি মেনে নেব, কিন্তু তুমি আমাকে কোনো বিষয়ে জোর করতে পারবে না, বলে দিলাম। তিশা বলে, আচ্ছা, আমি রাজি আছি। তিশা মনে মনে বলে, আমাকে এখন থেকে যুদ্ধ করতে হবে, কারণ মন পাওয়ার যুদ্ধ। তারপর পড়ার রুম থেকে মোবাইলটা নিয়ে এসে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ে, আমার থেকে একটু দূরে। জানালা দিয়ে চাঁদের আলো রুমে আসছে। এসব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। রাত 3টায় অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল তিশার। সে আস্তে আস্তে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। আমার দিকে তাকিয়ে ভাবছে, ডাকতেও ইচ্ছে করছে, আবার ভয়ও লাগছে। একবার ডাকবো, আস্তে আস্তে কাছে আসে। ডাকতে সাহস পাচ্ছে না, যদি বকাবকি করি তখন কি করবে? এইসব ভাবতে ভাবতে বলে, না, একবার ডেকেই দেখি, যা হবার হবে। বুকের সাহস জমিয়ে ডাকলো আমাকে। আমি গভীর ঘুমে মগ্ন।
ওর ডাকে উঠবো তো দূর, একটু নড়াচড়াও করলাম না। তিশা বলে, হায় আল্লাহ, এ কেমন ঘুম যায় রে বাবা, ডেকেও কাজ হলো না। এবার একটু মুখে পানি ছিটিয়ে দেব, যদি রেগে যায় তখন কি করব? না, একটু দিয়েই দেখি। এই বলে অল্প একটু পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল, আর আমি হুড়মুড় করে উঠে পড়লাম। রাগে মাথায় আগুন জ্বলছে। আমি চেঁচিয়ে বললাম, কি হলো? এত রাতে মুখে পানি দিয়ে ডাকলে কেন? তোমার কি কমন সেন্স নেই? একটা মানুষ ঘুমোচ্ছে, তা দেখতে পাচ্ছ। কোন সাহসে তুমি আমার মুখে পানি ছিটালে? ইচ্ছে করছে থাপ্পড় মারি কানের নিচে। আমার রাগ দেখে তিশা খুব ভয় পেয়ে যায়। ওর চোখের পানি চকচক করছে। তারপর মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলে, সরি, আসলে তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়ার জন্য ডাকলাম। নামাজের কথা শুনে আমি বললাম, ও আচ্ছা, মুখে ডাকলেই পারতে, এভাবে পানি দিলে ভয় পেয়েছি তো। তিশা বলে, হাদিসে পড়েছি তাহাজ্জুদের সময় স্ত্রী যদি তার স্বামীকে ঘুম থেকে না জাগাতে পারে, তখন মুখে পানি ছিটিয়ে জাগিয়ে দেয়, তবে তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। আমি আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি ওঠেননি, তাই হাদিস অনুযায়ী জাগিয়েছি। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করো। আমি রাগ শান্ত করে বললাম, ঠিক আছে, আমি অজু করে আসছি। এই বলে উঠে চলে গেলাম। তিশা বুকে হাত দিয়ে বলে, উফ, জোর বাঁচা বেঁচে গেছি, ভাগ্যিস গায়ে হাত তুলিনি। তারপর দুজন মিলে তাহাজ্জুদের নামাজ পড়লাম। সেই থেকে প্রতি রাতে নামাজ পড়া শুরু করলাম। আজ সকালে প্রাইভেট কারে করে কলেজে দিয়ে গেলাম। ভাবতেও পারছে না আমি কলেজে নিয়ে যাব, তাও আবার আমার পাশে বসিয়ে। এইভাবে প্রায় 3 মাস কেটে গেল। একদিন রাতে ঘুমিয়ে আছি, আনুমানিক রাত 2টো হবে। হঠাৎ ঝোড়ো হাওয়ার দাপটে আমার ঘুম ভেঙে যায়, কারণ মাথার পাশেই জানালা খোলা ছিল। আকাশে একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলোতে তিশার দিকে চোখ আটকে গেল। আমি অপলকহীনভাবে তাকিয়ে আছি। অন্যরকম একটা মায়া সৃষ্টি হয়েছে ওর প্রতি। এত ঝড় বৃষ্টির আওয়াজেও ও নিদ্রায় মগ্ন। আবার বলে কিনা আমার নাকি ঘুম অনেক ভারী। আর এখন দেখো, কুমড়োকাণ্ডের মতো কে ঘুমোচ্ছে। মনে মনে হাসি পেল। আমি উঠে জানালা লাগিয়ে দিলাম। তারপর ওর পাশে এসে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। জানি না কেন, জানি মনে হচ্ছে ওকে জড়িয়ে ধরতে। কেন মনে হচ্ছে তাও জানি না। না, আর পারছি না নিজেকে ধরে রাখতে। মাঝখান থেকে বালিশটা সরিয়ে তিশাকে জড়িয়ে ধরি। খুব ধীরে ধীরে ওর কপালে কিস করি। তাতেও আমি ক্ষান্ত হতে পারছি না। আস্তে আস্তে আরও কাছে টেনে নিলাম। খুব আলতো করে আদর করতে থাকি। ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম। আমি খুব উত্তেজিত হয়ে আছি। তারপরও সেটা দমিয়ে রেখে কিছুক্ষণ আদর করে সরে পড়লাম। কি মেরে বাবা, পুরো 20 মিনিট ধরে আদর করলাম, অথচ একটু টের পেল না। ভালোই হয়েছে আমার জন্য। ঝড় বৃষ্টির কারণে রাতে আর ওঠা হলো না নামাজ পড়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে তিশার ডাকে। তিশা বলে, এই ওঠো, সকাল 8টা বাজে। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বলি, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তিশা বলে, তাড়াতাড়ি আসো, নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে। আমি ওকে দেখে মুচকি হাসছি। তিশা বলে, কি ব্যাপার, তুমি হাসছো কেন? আমি বললাম, কিছু না। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। তিশাকে বাবা কলেজে নিয়ে গেছে। কাল ঝড় বৃষ্টির রাতে ক্ষণিকের মোহর জন্য হয়তো তিশাকে কাছে টেনেছি, কিন্তু আমি এখনও তিশাকে মন থেকে মেনে নিতে পারিনি। জানি না পারবো কিনা। 3 মাস ধরে কম অবহেলা করিনি, কিন্তু যাওয়ার নামই নিচ্ছে না। আমাকে আরও কঠোর হতে হবে। আমি অফিসে বসে ভাবছি কথাগুলো। আজ বাসায় গিয়ে অনেক কাজ দেব। সেই অনুযায়ী বাসায় এসে তিশাকে অনেকগুলো কাজ দেই করতে। এদিকে তিশা ভাবছে, আজ এত কাজ দিল কেন হঠাৎ? এত কাজ কি একা একা করা যায়? কখন কাজ শেষ করব, কখন আমি পড়তে বসবো? রাতে খাবার শেষ করে রুমে গিয়ে তিশাকে ডাকলাম। আমার ডাক শুনে তিশা বুঝতে পারে আমি রেগে আছি। সে মনে মনে ভাবছে, আজ আবার কি হলো? আমি তো আজ কোনো মজা করিনি, তাহলে রেগে আছে কেন? এসব ভাবতে ভাবতে রুমে আসে। আমি চোখ গোল গোল করে তাকিয়ে আছি। তিশা এক নজর আমার দিকে তাকিয়ে নিয়ে বলে, এমন করে কি দেখছো? আমি বললাম, কি ভাবো নিজেকে খুব চালাক? মনে করো আমি কিছু বুঝি না? আমি ছোট খোকা না? তিশা বলে, আমি কি করেছি? আমি বললাম, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। তোমাকে না বলেছে আমার পিছনে লাগবে না? বারবার না করার সত্ত্বেও তুমি মন মাননীয়তা করছো। এখন চুপ করে আছো কেন? তিশা বলে, তুমিই তো বললে চুপ করে থাকার জন্য। আমি বললাম, আবার কথা বলছো? তিশা বলে, ঠিক আছে, আমি পড়তে যাচ্ছি, কিছু লাগলে ডেকো। এই বলে আমাকে ইগনোর করে চলে যাচ্ছে। আমি হঠাৎ ওর হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিয়ে বলি, তোমার তো সাহস কম না? আমার কথার জবাব না দিয়ে চলে যাচ্ছ। দাঁড়াও, আমাকে ইগনোর করার শাস্তি তোমাকে পেতে হবে। এই বলে আমি যা করলাম তা দেখে তিশা ভয় পেয়ে গেল। তার হাত পা থরথর করে কাঁপছে। সে ভাবতে পারেনি রেগে গেলে আমি এমন করি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।